This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় ঠোটকাটা আপনার সামনে ১ ঘন্টা থাকবে ৮টা থেকে ৯টা। বিশ্বাস করুন, হাঁসফাঁস করছি গরমে। কলকাতা তো ৪০ ছুঁয়ে ফেলেছে। আজ আলিপুর ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৪১ ডিগ্রি, বাঁকুড়ায় ৪৪ ডিগ্রি, পানাগড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এই প্রথম আজ এই মরশুমে ৪৫ ছুঁল বাংলার তাপমাত্রা। গরমও অবশ্য তার স্বভাব বদলাচ্ছে, প্যাচ প্যাচে ঘাম হচ্ছে, তবে অনেক জায়গাতেই শুকনো গরম, যেন আগুনের হলকা, আর তাতেই শরীর কাবু। আজ ময়দানের একটা ছবি আপনাদের দেখাবো, দেখুন আগে ছবিটা। ময়দানে অসুস্থ হয়ে পড়ে এক ঘোড়া। দেখাশোনার কেউ নেই দেখে রাস্তা থেকে এগিয়ে আসেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। তাকে দেখে এগিয়ে আসে পুলিশও। অত্যন্ত ইনহিউম্যান লেগেছে আমার কাছে পুরো ব্যাপারটা। একটা ঘোড়া ৪২ ডিগ্রি টেম্পারেচার এইভাবে পড়ে রয়েছে। কিন্তু ঘোড়াটি কার, মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে হন্তদন্ত হয়ে তিনি আসেন, দাবি করেন ভুল করে রাস্তায় চলে এসেছিল তার ঘোড়া, এমনিতে সুস্থ। मेरा घोड़ा में क्या कमी है? घाव है, लंगड़ा लुल्ला है, कुछ नहीं, मोटा है, सब ठीक है। तो हम लोग का देरी हो गया, नहीं तो सब होगा, सब ट्रीटमेंट जरूरत नहीं है। घोड़ा ठीक है, घोड़ा मिजाज के लेटा हुआ था। আজকের আরো একটা ছবি আপনাদের দেখাবো, চিড়িয়াখানার ছবি। দেখুন, বাঘকে এই গরমে শান্ত রাখার জন্য তার গায়ে পাইপে করে জল দেওয়া হচ্ছে টানা দীর্ঘ সময় ধরে। গরমের কবজায় প্রাণীকুল, মনুষ্য কোন ছাড়। এই গরমেই আবার ভোট, সবে একটা দফা হয়েছে। প্রার্থীরা ঘুরতে ঘুরতে কাহিল। আরও একটা ছবি, এবার ভোটে পুরোটাই জেলে কাটছে। তাতেও গরমে অসুস্থ হয়ে পড়েছেন বালু মল্লিক, জেলেই অসুস্থ। নাক দিয়ে রক্ত পড়ার খবর পাওয়া গেছে। এনার্জি আর কাকে বলে? প্রচণ্ড গরম, নতুন করে বলার কিছু নেই। তার উপর ভোটের গরম, টেনশন প্লাস টেম্পারেচার। ভোটারদের মন গলাতে পার্টি ও প্রার্থীরা যে কি করবেন বুঝেই উঠতে পারছে না। সাধারণ মানুষের মাথা কিন্তু ঠান্ডা। দেখুন একটা ছবি, জলপাইগুড়ি শহরে নিউ সার্কুলার রোডের শুভঙ্কর ইন্দ্র আর সেনপাড়ার সুতোপাড়ায়ের বিয়ে হয়েছে বৃহস্পতিবার। গতকাল কোনো রকমে বাসি বিয়ে সেরে এই দম্পতি ভোট কেন্দ্রে প্রথমে ভোট দিয়েছেন বর, তারপর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির পাড়ায়, সেখানে ভোট দিয়েছেন বউ। নব দম্পতিকে ক্যাডবেরি দিয়ে আশীর্বাদ করে যান এলাকার কাউন্সিলর। কিন্তু ভোট শেষের পর আবার কাণ্ড। ভোট শেষের পরই তো রেজাল্ট আউট, তা প্রথম দফা। ভোট শেষ হলে রেজাল্ট বেরোবে, তারপর সেলিব্রেশন। কে বলবে? ভোট গোনা হবে ৪ জুন। কাজ কারবার দেখে অনেকেই বলছেন এ তো বিয়ের আগেই বউ ভাত। ভোটের গরমে কত কিছুই না হচ্ছে। প্রার্থী দৌড়ে গিয়ে রাস্তার পাশে বসে থাকা একজনকে স্নান করিয়ে দিচ্ছেন। এরকম সিন আগে কখনো দেখেছেন? এরকম ছবি বা দেখেছেন নাকি? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির ভোট শেষের পরই বিজয় মিছিল বের করে ফেলল তৃণমূল। আর সবার মুখে প্রথমেই দেখি আমি একটা তৃপ্তির হাসি। আমরা ২৪ লক্ষ লোক ভোট কেন্দ্রে এসছে, তাদের ট্রেন দেখে বলছি আমরা জিতছি। ভোটের পর নেতারা জেতা হারা নিয়ে গলাবাজি করেন, এবারও করেছেন। কিন্তু জেতার ব্যাপারে ২০০% আমরা নিশ্চিত। রাষ্ট্রবাদীরা ৩ আর চোরেরা 0। প্রথম দফার ভোটে তৃণমূলকে বিজেপি ৩-০ গেম দিচ্ছে। তাদের সমস্ত চেহারা অভিব্যক্তি বলে দেবে ৩টে আসনেই হারছে। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এগুলোকে বলে। এগুলো এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই। এবার যা হলো তা নজিরবিহীন। ভোট গণনা ৪ঠা জুন, কিন্তু ১৯শে এপ্রিল ভোট শেষ হতেই, তাও প্রথম দফায়
বিজয় মিছিল বের করে ফেলল তৃণমূল। এই ভোটটা যে লক্ষ্মীর ভান্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। এটা লক্ষ্মীর ভান্ডারে মায়েদের যে আশীর্বাদ, মায়েদের ভোটের যে পার্সেন্ট। তৃণমূল নেতা প্রার্থীরা বারবার বলছেন এটা লক্ষ্মীর ভান্ডারের ভোট, কিন্তু এবার তো লোকসভা ভোট হচ্ছে। মহিলা ভোট নিয়ে কি চিন্তায় তৃণমূল, নাকি মহিলা ভোট এককাট্টা করার চেষ্টা? বিজেপি যথারীতি ঠাট্টা তামাশায় মেতেছে। এটা পাগলামি হয়ে গেছে, রাতের বেলা করেছে না, ও রাতের বেলা ওরা এরকম থাকে আর কি, কন্ডিশনটা এরকমই থাকে। এইসব ড্রামাবাজি চলবে, 4 জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে। টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে, সবাইকে দোষ দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছেন? টেনশনটা আমরা বুঝি, সবই চাপ, সেই চাপটা এমন বাড়বে আস্তে আস্তে সব ডুবে যাবে। দিলীপ ঘোষ ওনাকে ওনার পার্টি 5 বছর ধরে চাষ করা মেদিনীপুর থেকে এক্সপোর্ট করে দিয়েছে। ওনার গোটা রাগটা সুকান্ত আর শুভেন্দুর উপর, মুখে বলতে পারেন না বলে তৃণমূলের দিকে তাকিয়ে বলেন, ওটা আপনারা ভুল করছেন। ও নিজের দলকেই বলছে। আমরা প্রত্যয়ই যে আমাদের জয় সুনিশ্চিত, তাই আমরা আগাম একটা আনন্দ মিছিলে সংগঠিত করেছি। মানুষের যখন ভীমরতি হয় তখন তার মাথা কাজ করে না। এই ধরনের হাস্যকর কিছু ঘটনা ঘটাচ্ছে, আগে পলিটিক্যাল কেরিয়ার পুরোটাই শেষ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস নিজের হারকেও যে এত ভালোভাবে সেলিব্রেট করবে এটা ভাবা যায়। নিশীথ প্রামাণিক তৃণমূলকে নিয়ে ঠাট্টা তামাশা করলেন, কিন্তু তার সমর্থকরাও ভোটের পরই মিষ্টিমুখ করাতে, বাজি ফাটাতে ব্যস্ত হয়ে পড়লেন। 100% নিশ্চিত যে নিশীথ প্রামাণিক এবারে জিতছেনই। বঙ্গদেশে ভোট এখন নেহাতি রঙ্গ। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলছে, মনস্তাত্ত্বিক লড়াই। জিতেই গেছি, বাকিগুলো কাল লাগবে। মানুষের উপর চাপ সৃষ্টি করা, যে চাপটা নরেন্দ্র মোদী নিজে তৈরি করেছে। 400 হয়ে গেছে, আরে লোকে ভোট দিল না, আগেই হয়ে গেল 400। মুরগি আগে তা দেখ, তবে তো বাচ্চা বার হবে ডিমের। মোদী তার জন্য অপেক্ষা করছে না, ডিম পাড়ার আগে, ডিমের তা দেওয়ার আগে মোদী গুনতে লেগেছে মুরগির বাচ্চা। লোক নেই তৃণমূলের বা বিজেপির, চাঙ্গা করার জন্য নানান রকম চেষ্টা করছে। জেতার আগেই, রেজাল্ট হওয়ার আগেই ভিক্টরি মিছিল করার মধ্য দিয়ে এটা বেআইনি, নির্বাচন কমিশনের অ্যাকশন নেওয়া উচিত। সাধারণ মানুষের মধ্যে একটু অবাক যে হঠাৎ করে বিজয় মিছিল কেন, এইটা দেখে অভ্যস্ত না মানুষ। তবে এগুলো না করাই ভালো, এগুলোতে করা দেখি সাধারণ পাবলিক হ্যারাস্ট হয়। এগুলো 3টি কেন্দ্রেই জিতছে বলে শুক্রবার বিজয় মিছিল করে ফেলেছে তৃণমূল। শনিবার দলের সুপ্রিমো কি বললেন? আমাদের অনেক আছে, আমি ওকে মেম্বার করেছি, তা সত্ত্বেও লোকসভায় আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে, সম্ভবত জিতে যাবে। শুনলেন? প্রবল ঝলসে যাওয়া গরমে সব কেমন এলোমেলো। বিজয় মিছিল করছেন তৃণমূলের নেতা কর্মীরা, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সম্ভবত আলিপুরদুয়ারে জিতবেন তৃণমূল প্রার্থী। সম্ভবত। তৃণমূল নেতারা বলছেন 3-এ 3 তৃণমূল। বিজেপিও তাই বলছে 3-এ 3 পদ্ম ফুল। তৃণমূলের নাম্বার 2 বলছেন 3-এ 3 তৃণমূল। নাম্বার 1 বলছেন সম্ভবত আলিপুরদুয়ার। নাম্বার 2 বলছেন 3-এ 3। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে। বিজেপি ভোকাট্টা 3-0 হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, উত্তাপ কিরকম বুঝতে পারছেন তো? উত্তাপ আমের দেশ মালদাতেও। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজলে, আর মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মানিকচকে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ায়, আর মালদা দক্ষিণের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজ বাজারের অমৃতিতে সভা করলেন। অতএব একই জেলায় 2 যুযুধান, টক্কর হবে না। বিজেপি কি বলেছিল? ইস বার 200 পার। আমাদের এখানে 294টা সিট ছিল, আর পেয়েছিল কত? 80ও পেরোতে পারিনি। আর এবার বলছে ইস বার 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। আর সারা ভারতবর্ষে এবার বিজেপি ক্ষমতায় আসছে না, অত চিন্তা করার কোনো কারণ নেই। দিল্লিতে সরকার করবো আমরা, তখন
মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন, সে গুড়ে বালি। এখন সিবিআই, ইডি, এনআইএ বিজেপির ভাই ভাই হয়ে গেছে। ওটা ভাই ভাই সংঘ তৈরি হয়েছে, একটা বিজেপির ভাই ভাই সংঘ। আপনি মোদিকে খুশি করতে, খোকা বাবুকে বাঁচাতে ইন্ডিয়া জোট ভেঙে এসছেন। এখন বড় বড় কথা ইডি সিবিআইয়ের ভয়ে আপনি এসছেন ইন্ডিয়া জোট ভেঙে। তাই অরবিন্দ কেজরিওয়াল জেল হয়, হেমন্ত সোরেনের জেল হয়, আপনার খোকা বাবু মস্তি করে ঘুরে বেড়ায়। তার একটাই কারণ, আপনি আত্মসমর্পণ করেছেন মোদির কাছে। শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে হয়ে যাবে? সারাক্ষণ মমতা ব্যানার্জি হচ্ছে ওদের অ্যালার্জি। আর ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করেছিলাম আমি, করেছিলাম, অন্য কেউ নয়। আর ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট আসলে সেটাকেও তৈরি করে দেবো আমরা। বাংলায় জেনে রাখবেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি ভাই ভাই লড়ছে, তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে। মোদি বিরোধী মানুষের, বিজেপি বিরোধী মানুষের যে জোট, সেই জোটের সঙ্গে গাদ্দারি করেছে মমতা ব্যানার্জি। বাংলার মানুষ আপনাকে হাতে কলমে তার শিক্ষা দেবে, বেশি দিন নয়, এই ভোটেই। কংগ্রেসকে বলুন ভালো করে যেখানে লড়াই করছে সেসব জায়গাগুলো করো, ফুল মদত দেবো। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটবার চেষ্টা করবে না, কারণ লড়াইতে যখন পার্লামেন্টে হিম্মত নিয়ে লড়াই করে তখন তৃণমূল কংগ্রেস हिम्मत का साथ लड़ाई करता है। हम लोगों को इतना डराया, धमकाया, चमकाया, ईडी, सीबीआई, घर परिवार, माँ, बच्चों, बीवी, किसी को नहीं छोड़ा। दिल्ली का कुत्ता बनने से बेहतर रॉयल बंगाल टाइगर बन के जिए, सर उठा के जिए। আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি, এখানে আমি আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। দেখলেন তো টক্কর কেমন চলছে? টক্কর কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে। যেমন ধরুন বালুরঘাট, যার যা মাহাত্ম্য, মোয়া খেতে হলে জয়নগর যাবেন, মালদার রসকদম্ব, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, যা বালুরঘাট লোকসভার মধ্যে পড়ে, সেখানে গেলে ক্ষীর দই। আজ তো প্রচারে বেরিয়ে ক্ষীর দইয়ের আবদার করে বসলেন স্টার ক্যাম্পেইনার অফ বিজেপি মিঠুন চক্রবর্তী। হাতেও পেলেন দই। রমণী ঘোষ কি জানতেন ভোটের দৌলতে তার ক্ষীর দইয়ের মাহাত্ম্য প্রচার পাবে? 1960-এর দশকে বর্তমান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে গঙ্গারামপুরের নয়াবাজারে পরিবার নিয়ে চলে এসেছিলেন রমণী ঘোষ। ওপার বাংলায় তিনি দইয়ের ব্যবসা করতেন, এপারে এসেও সেই দইয়ের ব্যবসা শুরু করলেন। ক্ষীর খাসা দই, লোকজনেও খেয়ে বলতো খাসা খাসা। পরে রমণী বাবুর হাত ধরে এপারে চলে আসেন শান্তি ঘোষ, যোগেশচন্দ্র ঘোষ, অনিল ঘোষেরা। তাঁরাও গঙ্গারামপুরের নয়া বাজারে দইয়ের ব্যবসা শুরু করেন। ক্রমেই গঙ্গারামপুর বিখ্যাত হয় ক্ষীর দইয়ে। মেগা স্টারের ক্ষীর মুখেও কি ভোট রাজনীতির বার্তা আছে? তৃণমূল সুপ্রিমো তো আজ ক্ষীর খেতে চেয়েছেন। আমি অপোজিশন পার্টির নামও নিই না, কে দাঁড়াচ্ছে তারও নামও নিই না। তার প্রশ্নটা আপনাকে, এরা বালি চুরি করে, এরা গরু চুরি করে। একটা সৎ লোক সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি। মিঠুন চক্রবর্তী আপনাদের কাছে ভোট চাইতে এসেছে সুকান্ত মজুমদারের জন্য। মিঠুনটাকে কি খালি হাতে ফেরাবো আমরা? ফেরাবো কি? ফেরাবো কি? না, মিঠুন চক্রবর্তীকে খালি হাতে ফিরতে হয়নি। রোড শো এর মধ্যেই গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দইয়ের হাঁড়ি পৌঁছে যায় অভিনেতার হাতে। ইচ্ছেটা অবশ্য অভিনেতারই ছিল। ক্ষীর দই খাওয়ার বায়না মিঠুনই করেছিলেন। গাড়ি থামিয়ে মিঠুনের আবদার মেটানো হয়।
ভরা জনসভায় আবদার তো আজ আর একজনও করেছেন, মুখ্যমন্ত্রী। মালদার গাজলে এসে পরের বার তিনি ক্ষীর খাবেন, রসকদম। আগের বারে চেয়েছিলাম মা আমার আমসত্ব, আর এবারে বলে গেলাম ওটাকে কি বলা হয়, ক্ষীর কদম, ভেতরে ক্ষীর থাকে, ভেতরে তো রসগোল্লার মতো সুন্দর একটা ওপরে ছড়ানো থাকে, আর ভেতরে তার মধ্যেও খেতে খুব টেস্টি। এবার কিন্তু ওটা আমি সাংবাদিকদের কাছ থেকে খাবো, মা বোনদের কাছ থেকেও খাবো। কিন্তু ভোট রাজনীতির ক্ষীর শেষ পর্যন্ত কে খাবেন? জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। কত তারিখে ভোট? কত তারিখ? বাংলার কত তারিখ? 13ই বৈশাখ, 26 তারিখে ভোট, তাই তো? খেলা হবে না ভুলেই গেছো? তাই মনে রাখবেন, 26শে এপ্রিল সেই দিন আসছে যেদিন পদ্ম ফুলে সবাইকে জোরে পদ্ম ফুলে বোতাম টিপতে হবে। বোতামটা এমন ভাবে টিপতে হবে যাতে এখানে টিপলে পরে কারেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে গিয়ে লাগে। ভাষা কন্ট্রোল করো। এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে দলবে, বলবে দেখ দেখ ভালো করে দেখ। দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা আবে তপা। একবার বলে রাখি, আমি খবর দেখি না, খবর পড়ি না, আমি শুধু খবর তৈরি করি। ভোটের বঙ্গ ভরা রঙ্গে, আর এই বাজারেই ঠোঁট কাটার হাতে ভল্ট আছে জানেন তো, যে ভল্টে ভোটের মণিমাণিক্য লুকোনো আছে। দুটো মণিমাণিক্যের ছবি দেখাবো। প্রথমেই দাবা খেলার ছবি, দাবা নয় ক্যারম। আগে দাবা খেলেছিলেন সায়নী, আজ ক্যারম খেলেছেন। সায়নী আর অরূপ বিশ্বাস ক্যারম খেলছেন, আর রচনা ব্যানার্জি অনেকদিন তিনি খবরে নেই হতে পারে, নিজেই বলেছেন কেন তাকে নিয়ে মিম তৈরি হয়। সবাই ভালো আছো? সবাই ভালো থাকবে, খুব ভালো থেকো সবাই। তোমার অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা রইল। এই না, আমি তোমার গোলাপ দিলাম। তাড়াতাড়ি সাজগোজ করো, তোমার বর তোমায় দেখলে কি বলবে? তাড়াতাড়ি সে আসতে বলেছিল, আমি সাজিনি বললে বলছে বরে সেভাবে পছন্দ হবে, তাড়াতাড়ি সেজে নিতে। বিয়ে ছিল আজকে, আর সব বিরিয়ানি টিরিয়ানি রান্না টান্না হচ্ছে। আমাকে অনেকবার বললো খেতে, কিন্তু আমার তো প্রচারে যেতে হবে, আমি এখন বিরিয়ানি বসে খেলে হবে না। লেবু, লঙ্কা আর একটুখানি ভাত। সব থেকে বড় কথা হচ্ছে যে এত গরমে আমরা প্রচার করে এসেছি, কিন্তু কি সুন্দর একটা মাটির বাড়ি খাচ্ছি, ঠান্ডা লাগছে। আরে এই পোস্ত দাও, পোস্ত থেকে পোস্ত দাও। ওখানে ডাল আর শুক্তো আর চাই, ডাল শুক্তো আর শাক ভাজা, আর কিছু দরকার হয় না। আমি সবসময় তো হাসি, সেটাও তো একটা সাংঘাতিক একটা মিমের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে? খুব আনন্দ করে খেয়েছি। দেখছেন আমাদের ঘর নেই, মাটির ঘর, মাটির ঘরে বাস করছি। আগামী দিনে দিদি আমাদের বাড়ি যেন আবার আসে, এরকমই রান্না করবো, খাওয়া দাওয়া করবো, এবার মাছ খাবো। রচনাকে মোটামুটি খাবার ওপরেই আছেন, আর অধীর চৌধুরী মোটামুটি বিক্ষোভের মুখেই আছেন। দেখুন আজকের ছবি। 13 এপ্রিল প্রচারে বেরিয়ে বহরমপুরের বিটি কলেজ মোড়ের কাছে গো ব্যাক স্লোগান শুনতে হয় অধীর চৌধুরীকে। মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে সেদিন তেড়ে গিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস নেতা।
এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক তার সঙ্গে কতগুলো গালাগালি, আমি বিরক্ত না কি ভাই কি বলছো বলো? নির্বাচন করা তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, কি পাতামি হচ্ছে গেল। বিকুল। তারপরেও 15 এপ্রিল একই ছবি, বহরমপুরের পর বাসাবাড়ি। পাঁচ দিনের মাথায় শনিবার নওদায় ফের গো ব্যাক। কেন অধীর চৌধুরীকে বারবার এমন শুনতে হচ্ছে? এ রাজ্যে বিজেপি বিরোধী জোট যে হয়নি, তার জন্য সরাসরি অধীরকেই দুষছে তৃণমূল। বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করে অধীরের ওপর চাকি বাড়িয়েছে শাসক দল। এরপর গো ব্যাক স্লোগান কি শাসকের রাজনীতিরই কৌশল? তারা আমার উপর হামলা করবার চেষ্টা করেছিল, বাধা দাও, আটকে দাও, গো ব্যাক স্লোগান দাও, এটা কখনো চলে না। ওটা সংবিধান বিরোধী মনোভাব। তৃণমূল যে করছে, আগেও করেছে দেখেছি, এটা সংবিধান বিরোধী মনোভাব। কেরালায় কংগ্রেস সিপিএম এর লড়াই, আর বাংলায় কংগ্রেস সিপিএম ভাই ভাই। যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করো আর মানুষের মধ্যে বার্তা দাও যে অধীর চৌধুরীকে আমরা ঠেকে দিচ্ছি, তোমরা কি করবা। আর যদি অধীর চৌধুরী নেমে মারধর করতে আরম্ভ করে তো সোনাই সোহাগা। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে থাকতে এইসব পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন। কখনো বলছেন তৃণমূল, কখনো তৃণমূলের কর্মীকে তেড়ে মারতে যাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, কখনো বলছেন অন্য দলের নামে। অধীর পায়ে পা দিয়ে ঝগড়া করছেন নাকি উল্টোটা? অধীরের সামনে গিয়ে গো ব্যাক তো তৃণমূলের লোকজনই বলছেন। তাহলে অধীরে হারের ভয়টা কি তৃণমূলের? ভোট প্রত্যেকটা মানুষ দেবে, মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। উনি চাইছেন কোনো না কোনোভাবে খবরে থাকতে, কারণ বহরমপুরে অধীর চৌধুরী হারতে চড়েছেন, তাই এই নাটকবাজি করছেন। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে, তত তৃণমূলের আক্রমণ বাড়ছে, তত বাংলা দিদি সেখানে আবল তাবল বকছে। এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরী করা ভয় পাচ্ছে। কি দোস্তি, কোথাও দোস্তি কোথাও মস্তি, কি সুন্দর। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ। যদি তৃণমূল মুর্শিদাবাদে বুথ দখল করে ভোট করে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে।